গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সুবোধ ঘোষের লেখা ভাট তিলক রায়। ভাট তিলক রায়ের কথা আমরা এখনো ভুলে যাইনি। তাকে আমরা ভালো করে চিনতাম। তার মুখে অনেক গান শুনেছি। মাঝে কিছুদিন সে বহুরূপীর পেশা ধরেছিল। সে সময়ের একটা ঘটনা আজও মনে পড়ে। গয়লানি সেজে তিলক রায় ব্রজবাবুর বাড়ির বারান্দায় এক হাঁড়ি দই নিয়ে এসে বসেছিল। আমরা পাড়ার ছেলেরা সবাই মিলে জটলা করে সেখানে দাঁড়িয়েছিলাম। আমাদের কৌতূহলের সীমা ছিল না। ব্রজবাবুর মতো গম্ভীর রাশভারী মানুষের কাছে এত বড় একটা ফষ্টি নিয়ে তিলক রায় কোন সাহসে এসে দাঁড়িয়েছে? কিন্তু ব্রজবাবু গম্ভীরভাবে দরদস্তুর করলেন, দই চেখে দেখলেন, তারপর 1 সের দই কিনলেন। দামটা হাতে নিয়েই সেই কৃত্রিম গয়লানি এক টানে তার মাথার পরচুলা আর নাকের নথ ফেলে দিয়ে তিলক রায়ের মূর্তিতে দেখা দিল। হাত পেতে বকশিস চাইল। ব্রজবাবু হতভম্বের মতো খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর একটা প্রচণ্ড খুশির উচ্ছ্বাসে তার জমাট গাম্ভীর্য ধুলো হয়ে উড়ে গেল। একটি 10 টাকার নোট তিলক রায়ের হাতে ফেলে দিলেন। বিশুয়া পরবের সময় ভাট তিলক রায় গেরুয়া পাগড়ি পরে কালীবাড়ির চত্বরে এসে বসত। ঘণ্টার পর ঘণ্টা শুধু ছড়া কেটে আর গান গেয়ে পার করে দিত তিলক। গানের ভাষাটাও ছিল অদ্ভুত। না ভাষা, না ঠেঠ হিন্দি, না খাড়ি বলি, না বাংলা, না মগহি। মনে হতো ওইসব ভাষা মিলিয়ে যেন তিলক নিজস্ব একটা ভাষা তৈরি করে নিয়েছে। তার মধ্যে মাঝে মাঝে 2-1টা মুন্ডারি কুরুম কারুমও থাকত। আজ তিলক রায় বেঁচে থাকলে তার কাছে ভাষাতত্ত্বের গবেষণা করার মতো একটা উপাদান পাওয়া যেত। এমনও হতে পারে তিলক রায়ই আমাদের দেশের সেই অখ্যাত মনস্বী যে প্রথম এই বহু বচনাবৃত ভারতের উপযোগী একটি এসপারান্টো তৈরি করেছিল। কিন্তু কেউ জানতে পারল না। তিলক যখন মাঝে মাঝে কাঁচা হিন্দি ও বাংলা মিলিয়ে তার গাঁথাগুলোর ভাষ্য করে আমাদের বোঝাত, তখন আমরা সবই বুঝতে পারতাম এবং মুগ্ধ হয়ে যেতাম। ভাট তিলক রায়ের গানের মধ্যে কি না ছিল! বুন্ডুটুক্কুরু গুহার রাজার ছেলে মুলুটুংলা এক হরিণীর প্রেমে পড়ে সারা অরণ্য ঢুঁড়ে ফিরছে। চোখে ঘুম নেই, মুখে জল নেই, দুর্বা ঘাসের পোশাক গায়ে দিয়ে নদীর ধারে চুপ করে শুয়ে থাকে। যদি ভুলে ভুলে সেই ছলনা সুন্দরী হরিণী একবার কাছে চলে আসে। রাজা হাতির দাঁতের কুড়ুল নিয়ে সদল বলে বের হয়েছেন। হয় সে হরিণী, নয় এই উদ্ভ্রান্ত কুপুত্র। দুজনের একজনকে পেলেই হবে। নিজের হাতে সংহার না করে তিনি আর শান্ত হবেন না। ভাট তিলক রায়ের গানের এই রূপকথার আস্বাদ আমাদের তখন কিছুক্ষণের জন্য যেন হতবুদ্ধি করে দিত। তিলকের গানের সেই চরম অবাস্তব কত সত্য বলে মনে হতো, তার মধ্যে ভেবে দেখবার মতো কোনো প্রশ্নই থাকত না। তিলকের গান আর ছড়ার প্রতিটি পদের সঙ্গে আমাদের বিস্ময় এক ইন্দ্রজালের জঙ্গলে দিশেহারা হয়ে ঘুরে বেড়াত। আমরাও যেন মনে মনে ঘাসের পোশাক পরে সঙ্গে সঙ্গে নিঝুম হয়ে শুয়ে থাকতাম। কতক্ষণে সেই হরিণী এসে পৌঁছয়। বুন্ডুটুক্কুরু কথাগুলো এক একটি টোকা দিয়ে আমাদের বোধরাজ্যের কুয়াশার মধ্যে যেন ছোট ছোট একটি সূর্য জ্বালিয়ে দিত। আজ বড় হয়ে ভাট তিলক রায়ের রূপকথার একটা অর্থ বুঝতে পারি, বিস্ময় আরও বেড়ে যায়। তিলক রায় কি সেই প্রাগৈতিহাসিক বেদের শ্রুতিধর, যখন মানুষ আর পশু একই অরণ্যের জঠরে প্রতিবেশীর মতো থাকত? তিলক কি সেই পুরাকল্পের মানুষের সংসারে প্রথম বিজাতীয় প্রণয়ের কাহিনীটি শুনিয়েছিল? বুন্ডুটুক্কুরু গুহার যুবরাজ মুলুটুংলা কি সে যুগের ওথেলো আর শৃঙ্গবতী হরিণী কি তার দেশদেমোনা? আজ অবশ্য অনেক মাথা ঘামিয়ে অ্যান্থোলজি অব সাইকো অ্যানালিসিসের প্রয়োগ বিয়োগ করে এই তত্ত্বটা বুঝে খুশি হচ্ছি। কিন্তু প্রথম যখন শুনেছিলাম
তখন ভাট তিলক রায় ছিল হ্যামলিনের বাঁশিওয়ালা, আর আমরা ছিলাম ছেলের দল। আমাদের মুগ্ধাবস্থা হঠাৎ চমকে উঠত। তিলক অন্য একটা গাঁথা গাইতে শুরু করে দিত। এটা আবার অন্য ধরনের। এই গাথার কথা, কাহিনী ও সুরে সেই নিশির ডাকের মতো আহ্বান ছিল না। কথাগুলি আমাদের হাতে হাতে যেন এক একটা তলোয়ার ধরিয়ে দিত। কর্নেল ডাল্টন সাহেবের পল্টন পালামৌ কেল্লা ঘিরে ধরেছে, মুহুর্মুহু তোপ পড়ছে, ফটকের মুখে রক্তের ফোয়ারা ছুটছে। এক একটা সওয়ারের দল ঝাঁপিয়ে পড়ছে ফটকের উপর। কালো কালো কোল তীরন্দাজ আর তলোয়ারবাজ রাজপুতেরা দলে দলে ফটকের মুখে রুখে দাঁড়িয়ে আছে। কেউ হটবে না, খাড়া দাঁড়িয়ে লড়ছে আর মরছে। মিউটিনির সর্দার রাজার খুড়ো, থুরথুরে বুড়ো। ফটক সামলাতে যখন আর কেউ নেই, কর্নেল ডাল্টন যখন পল্টন নিয়ে কেল্লায় ঢুকতে চলেছে, ঠিক সেই সময় সমস্ত কেল্লাটা যেন শেষবারের মতো হুঙ্কার ছাড়ল। দেখা গেল এক ৮০ বছরের লোল চর্ম বুড়ো রাজপুত তার মাথার পাগড়িটাকে ঢালের মতো এক হাতে তুলে আরেক হাতে তলোয়ার ঘুরিয়ে মত্ত সিংহের মতো যেন কেশর ফুলিয়ে নাচতে নাচতে হুঙ্কার দিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। ক্ষণিকের জন্য যেন একটা মৃত্যুর হোলি খেলে নিয়ে রাজার খুড়ো থুরথুরে বুড়ো সেইখানে ছিন্ন ভিন্ন হয়ে লুটিয়ে রইল। ভাট তিলক রায় মারা গেছেন অনেক দিন। আজ মনে হচ্ছে তার সঙ্গে যেন ইতিহাসের প্রেতাত্মাটি সরে গেছে। যুগে যুগে কত ঘটনা দেখা দিয়েছে, শেষ হয়ে গেছে। আধুনিক মানুষ আমরা, ইতিহাসের জীব হয়েও আমরা তার খপ্পরে থাকি না। আমরা বদলে যাই। আজ যে ব্যথায় আমরা কাঁদছি, কাল তা শুধু স্মৃতি হয়ে যায়। পরশু সেই স্মৃতি হয়তো আমাদের শুধু হাসাতে থাকে। কিন্তু ভাট তিলক ছিল যেন এক নিদ্রাহীন জখ। অতীতের যত পাপ তাপ, আনন্দ বিষাদ, প্রেম প্রণয় লজ্জা, শত্রুতা প্রতিহিংসা ও প্রতিজ্ঞাকে সতর্ক পাহারায় সে আগলে ছিল। যা বিস্মরণীয় তাকে সে ভুলতে দেয়নি, যা ক্ষমার্হ আজও সে তাকে ক্ষমার যোগ্য হতে দেয়নি। যে গ্লানি আমরা ভুলে গেছি, সেই গ্লানিকে তিলক বাঁচিয়ে রেখেছিল। সেই কবেকার সভ্যতার হরিণী প্রেম বিধুর বনবাসের লজ্জা, আর এই সেদিনের কর্নেল ডাল্টনের হাতে রাজপুত বিদ্রোহীর চরম শাস্তির জ্বালা তিলক রায় এক মৃত যুগের সবাধার থেকে প্রেতের মতো উঁকি দিয়ে সে কথা স্মরণ করিয়ে দিত। আমরা আরেকটু বড় হয়েছি তখন। শুনতে পেলাম তিলক রায় শহর ছেড়ে দেশে চলে গেছে। আমরা শুনেছিলাম লালকি নদীর ওপর একটা প্রকাণ্ড বাঁধ তৈরি হচ্ছে নিমিয়া ঘাটের কাছে। তিলক রায়ের বাড়ি নিমিয়া ঘাট থেকে কিছু দূরে। টাট্টু ঘোড়ায় চড়ে গেলে মাত্র আধ ঘন্টার সফর। কলকাতার একটা কোম্পানি জ্যাকব অ্যান্ড জ্যাকব সেই বাঁধটার কন্ট্রাক্ট নিয়েছে। জায়গাটা জরিপ হয়ে গেছে, মালপত্র আসছে, কুলি কারিগর আর ইঞ্জিনিয়াররা আসছে। তিলক রায়ের মনের মধ্যে সজীব ইতিহাসের প্রেতটা বোধহয় সতর্ক হয়ে উঠল। বহুরূপীর পেশা ছেড়ে দিল তিলক। শহরে ছড়া গাইতে আর আসে না। নিমিয়া ঘাটের আশেপাশে যত গাঁ আছে, সব জনপদের কানে কানে তিলক একটা সাবধান বাণী শুনিয়ে বেড়াতে লাগল। ভয়ঙ্কর একটা অমঙ্গল আসছে, সময় থাকতে একটা বিহিত ব্যবস্থা করা চাই। লালকি নদীর বাঁধ তৈরি করতে যারা এসেছে, তাদের উদ্দেশ্য কি? বাঁধ তৈরি এমনিতেই হয়? লালকি নদীর ঢল সামলাবে সিমেন্ট আর লোহার কয়েকটা দরজা? কেউ বিশ্বাস করো না। ১০০টি নরবলি না দিলে লালকি নদী কখনোই তুষ্ট হবে না। ছেলে ধরার দল ঘুরছে। বাঁধ কোম্পানি টাকার লোভ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে। তারপর একদিন মাঝরাত্রে হাত পা বেঁধে বলি দিয়ে লালকি নদীর জলে ভাসিয়ে দেবে। ওই যে একটা নতুন থাম তৈরি করেছে, ওইখানেই বলি দেয়া হয়। বলির আগে আফিং খাইয়ে দেয়। কেউ বুঝতেও পারে না কোথায় নিয়ে যাচ্ছে, কি পরিণাম হবে। নতুন নতুন ছড়া বেঁধে তিলক রায় তার বাণী প্রচার করে বেড়াতে লাগল। ইঞ্জিন এসেছে, কত রকম কলকব্জা আসছে,
কিন্তু কি সাধ্য আছে তাদের লালকি নদীর ঢল বেঁধে দেবে? আগে নরবলি হবে, তবেই কল চলবে, তাছাড়া আর কোনো পথ নেই। অতএব সব গাঁয়ের মানুষ হুঁশিয়ার হয়ে যাও, কেউ কুলির খাতায় নাম লিখিও না, সোনার মোহর মজুরি দিলেও না। এসব খবর আমরা তিলকের মুখেই শুনেছিলাম। বিশুয়া পরবের দিন একবার শহরে আসত তিলক। তিলকের চেহারাটাও কেমন পাগলা গোছের হয়ে গিয়েছিল, চোখের দৃষ্টিটাও একটা সংশয়ে উদ্বেল হয়ে থাকত। চুপি চুপি বলতো, ভয়ানক কাণ্ড হচ্ছে খোকাবাবু, নিমিয়া ঘাটে লালকি নদীর বাঁধ তৈরি হচ্ছে, কখন যে গরিবের প্রাণটা চলে যায় ঠিক নেই। আমরা বলতাম, কেন? এক একটি থাম উঠছে আর 5টা মানুষের প্রাণ যাচ্ছে। কেন? নরবলি দিতে হচ্ছে, নইলে মাটিতে থাম ধরবে কেন? লালকি নদীর রাগ কি এমনিতেই শান্ত হবে? তিলক একটা ছড়া গেয়ে শোনাল। এই গাথা সে কোনো উত্তরাধিকার হিসেবে পায়নি, এটা তার নিজেরই রচনা। তিলক রায়ের গাথার ঝুলিতে যুগ যুগান্তের ক্ষোভ সঞ্চিত হয়ে আছে। এইবার নতুন একটা ক্ষোভ তার সঙ্গে যোগ হল। আমরা গল্প শুনেছিলাম, গ্র্যান্ড কর্ড লাইন যখন নতুন তৈরি হয় তখন কিছুদিন হাতির উপদ্রবে ট্রাফিক ক্ষুণ্ণ হয়েছিল। হাতিরা তাদের জঙ্গলে এই কলকবজার অনধিকার প্রবেশ ভালো মনে গ্রহণ করেনি। তারা দল বেঁধে লাইনের উপর বসে থাকত, কখনো বা এসে সুর দিয়ে লাইন উপড়ে ফেলে দিত। তিলক ভাট যখন তার সেই বড় বড় চোখ কুঁচকে আমাদের দিকে তাকিয়ে চলে গেল, তখন আমাদের এই হাতিদের রাগের গল্পটা একবার মনে পড়েছিল। তিলক ভাটের চোখে যেন সেই রকম একটা আক্রোশ। তার কিছুদিন পরে আমরা শুনে শিউরে উঠলাম, নিমিয়া ঘাটের কাছে কোন একটা গাঁয়ে 3টে ছেলে ধরাকে টাঙি দিয়ে কুপিয়ে কারা মেরে ফেলেছে। শহর থেকে একটা পুলিশ ফৌজ নিয়ে এসপি সেই দিনই নিমিয়াঘাট রওনা হয়ে গেলেন। তার 2 দিন পরে শুনলাম ছেলে ধরা নয়, 3টে কুলি রিক্রুটারকে মেরেছে। কয়েকজনকে গ্রেপ্তার করে সদরে আনা হয়েছে। আমাদের অনেকেরই কেমন একটা বিশ্বাস ও আশঙ্কা ছিল এই প্রতিহিংসার ষড়যন্ত্রে তিলক রায়ও থাকতে পারে। তাই স্কুল থেকে পালিয়ে আমরা সেশন জজের আদালতের ভিড়ের মধ্যে এসে ভিড়ে পড়তাম। উকি ঝুঁকি দিয়ে দেখতাম আসামিদের মধ্যে তিলক আছে নাকি। না, তিলক রায় নেই। 4-5 জন গায়ের লোক, তাদের কাউকে আমরা চিনি না। তিলক রায়কে আসামিদের মধ্যে দেখতে না পেয়ে আমাদের একটা উদ্বেগ শান্ত হতো, একটু খুশি হতাম, কিন্তু ঘটনাটা আবার একটু কেমন পানসে হয়ে যেত আমাদের কাছে। এর মধ্যে তিলক রায় থাকলেই যেন ভালো হতো। হিরো হিসেবে তিলক রায় কিছুক্ষণের জন্য আমাদের কাছে একটু খাটো হয়ে যেত। আরও বড় হয়েছি, তিলক রায়কে আরও কয়েকবার দেখেছি। তখন লালকি নদীর বাঁধ রচনার মধ্যপর্ব আরম্ভ হয়েছে। বড় মামার সঙ্গে নিমিয়া ঘাটের অফিস কোয়ার্টারে থাকি। সারাদিন ঘুরে ফিরে বাঁধের কাজ দেখতাম। স্মৃতি থেকে সেদিনের অনুভবের কিছুটা আর আজকের বিচার দিয়ে তার পরিশিষ্টের কিছুটা বলতে পারা যায়। তিলক রায়ের বাণী ব্যর্থ হয়নি। নিমিয়া ঘাটের কাছাকাছি কোনো গাঁ থেকে তখন কোনো কুলি এই বাঁধের কাজে খাটতে আসেনি। লালকি নদীর বাঁধ তখনও তাদের কাছে শত্রু হয়ে আছে। কিন্তু তিলক রায় আসে মাঝে মাঝে, গুপ্তচরের মতো যেন সে ছদ্মবেশে বাঁধের কীর্তি দেখে যায়। দেশি মজুর কেউ নেই, সবই ছত্তিশগড় থেকে এসেছে। কেরানিরা সবাই বাঙালি, ইঞ্জিনিয়ারেরা বেশিরভাগ সাহেব। মিস্ত্রি আছে সব জাতের লোক, পাঞ্জাবি, পাঠান আর চাটগেঁয়ে। তিলক রায় সবারই সঙ্গে খাতির জমায়, নানা রকম প্রশ্ন করে। তার সন্দেহ দূর হয় কিনা বোঝা যায় না। এমনি করেই মাঝে মাঝে হঠাৎ দেখা দেয় তিলক, তারপর আবার চলে যায়। আমাকে একদিন দেখতে পেয়ে চিনতে পারল তিলক। তিলক খুশি হয়ে ও আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, আপনি এখানে কেন দাদাবাবু? বড় মামা এখানে আছে যে। আপনার বড় মামা?
তিলক চিন্তিতভাবে তার স্মৃতি হাতড়ে বড় মামার পরিচয় খুঁজে বের করার চেষ্টা করল। আমি সাহায্য করলাম। লালকুঠির জিতেনবাবুকে মনে নেই? তিনি আমার বড় মামা। তিলক খুশি হয়ে উঠল। ওহো, চিনতে পেরেছি। চলুন দাদাবাবু, তাকে একটা আদাব জানিয়ে আসি। তারপর বড় মামাকে অভিবাদন জানিয়ে তিলক রায় মেজের ওপর বসে পড়ল। একটা কথা আমার মতন বোকাকে একটু বুঝিয়ে বলবেন বড়বাবু, এই বাঁধ তৈরি হয়ে কি হবে? কারো কোনো ভালো হবে কি? উত্তরে বড় মামা যা বললেন তাতে তিলক শুধু হাঁ করে রইল, যেন গিলতে পারছে না কিছু। বলিস কি তিলক, 10 বছর পরে নিমিয়া ঘাটকে আর চিনতে পারবি? এখান থেকে 4টে পাকা সড়ক বের হবে। চোস্ত ম্যাকাডাম করা সড়ক, মিটার গেজ রেল লাইন বসবে। এরই মধ্যে সিমেন্টের কারখানা খোলার বন্দোবস্ত শুরু হয়ে গেছে। বাঁধটা একবার শেষ হয়ে নিক, বিরাট একটা পাওয়ার স্টেশন হবে এখানে। 3টে জেনারেটর বসবে, সঙ্গে 1 জোড়া টারবাইন। 66,000 ভোল্টের বিদ্যুৎ ছুটে যাবে এখান থেকে 10 মাইল পর্যন্ত, ডবল সার্কিট ট্রাঙ্ক লাইন ধরে। বড় মামার কথার মধ্যে ভবিষ্যতের এক সুখী ও সম্পন্ন উপনিবেশের বিচিত্র মূর্তি ফুটে উঠেছিল। তিনি আরো জাঁকালো করে শুনিয়ে দিলেন, কত কারখানা খুলে যাবে দেখবি। বাঁশের জঙ্গল পড়ে রয়েছে, কাগজের মিল বসবে। একটা কাঁচের কারখানা খুলবে। এই যে পড়ে রয়েছে টনটন সাদা বেলে পাথরের ধুলো, এইসব তখন গলে গিয়ে স্ফটিক হয়ে যাবে রে তিলক। আমরা ছেলেবেলায় যেভাবে সম্মোহিতের মতো তিলক রায়ের গান শুনতাম, তিলক নিজেই আজ যেন সেই রকম একটা কিশোর কৌতূহলে মুগ্ধ হয়ে বড় মামার কথাগুলি শুনছিল। মনে হচ্ছিল বড় মামাই একজন ভাট, তিলক একজন শ্রোতা মাত্র। আধুনিক যুগের এক ভাটের মুখে ভবিষ্যতের কথা শুনছে স্বয়ং তিলক। তবুও তিলকের মুখে একটা বেদনার্থ ছায়া পড়েছিল, যেন ইতিহাসের প্রেতটা যেন ভবিষ্যতের এই অধ্যত্ব দেখে মনের দুঃখে মুষড়ে পড়ছে। তিলক চলে গেল। তিলক আর একদিন এলো। জ্যাকব অ্যান্ড জ্যাকবের নিমিয়াঘাট ব্যারেজ কনস্ট্রাকশনের একটা প্রসপেক্টাস হাতে নিয়ে বড় মামা তিলক রায়কে নানা তথ্য পড়ে পড়ে শোনালেন। তিলক কি বুঝল সেই জানে। বড় মামা পড়ছিলেন নিজের আগ্রহের আবেগে, নিজেকে উৎফুল্ল করার জন্যেই যেন তিনি নতুন ধরনের একটি লক্ষ্মীর পাঁচালি পড়ছিলেন। কারণ আছে, বড় মামা কিছু শেয়ার কিনেছেন। আজ তিলককে দেখে কেমন একটু শান্ত মনে হল। সমস্ত শক্তি দিয়ে তার সব রোষ সংযত করে লালকি নদীর বাঁধকে যেন একটু সুনজরে দেখবার চেষ্টা করছে। তারপরেই একদিন তিলক রায় এলো। সেদিন সে আর একা নয়, 100 গাঁয়ের কুর্মি আর জোলা তার সঙ্গে এসেছে। সবাই সুবাধ্য ছেলের মতো কুলি অফিসের সামনে দাঁড়িয়ে নাম লেখালো। নম্বরের চাকতি আর কোদাল হাতে নিয়ে দল বেঁধে নতুন একটা মাটির ধাওড়াতে গিয়ে সবাই উঠল। আগামীকাল থেকে ওদের কাজ শুরু হবে, শুধু আজকের দিনটা ওরা জিরিয়ে নিচ্ছে। শুকনো পাতা পুড়িয়ে বড় বড় হাঁড়িতে ভাত ফুটিয়ে ওরা খেল। তখনও ওদের মনের সন্দিগ্ধ ভাবটা বোধহয় একেবারে কেটে যায়নি। এই নতুন ঘরের সুখ আজ ওরা অস্বীকার করতে পারছে না, তবু চোখের দৃষ্টিতে একটা প্রশ্ন যেন ঘনিয়ে আছে, এই সুখ সইবে তো? লালকি নদীর বাঁধটা সত্যিই একটা কীর্তি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখতাম উঁচু উঁচু ক্রেনগুলির মাথার উপর রোদ পড়েছে, যেন বিশ্বকর্মার কিরিট। ছোট ছোট ক্রেনগুলি নিতান্ত অবলীলায় ছোঁ মেরে এক একটা কংক্রিটের চাঙড় তুলে নিচ্ছে, পর মুহূর্তে ঘাড় ফিরিয়ে বসিয়ে দিচ্ছে লাইনেরই ওপর স্তরে স্তরে। একটা প্যাডেল ট্যাগ, একটা ড্রেজার আর একটা এক্সকাভেটর নদীর ওপর পড়ে উৎখাত কেলির আনন্দে অস্থির। 1000 টন জল, মাটি আর পাথর উপড়ে ফেলছে। ডাবল সিলিন্ডার ডিজেল ইঞ্জিনগুলো যেন দর্প ভরে আত্মহারা। পিনিয়নগুলির মুখে একটা শানিত দন্তুর হাসি। সমস্ত যন্ত্রজুথ যেন হাসছে। ইঞ্জিনিয়ার, ওভারশিয়ার আর সার্ভেয়ারের সংখ্যাই হবে 100-র উপরে।
তাছাড়া ফিটার, টার্নার, লেদ মিস্ত্রি, ওস্তাগর, বয়লারম্যান, ইঞ্জিন ড্রাইভার, কুলি মজুর সব নিয়ে 1000-এর ওপর। দূর ছত্তিশগড় থেকে এসেছে রোগা রোগা পুরুষ কুলি আর বেঁটে মজবুত চেহারার মেয়ে কুলি। নিমিয়া ঘাটের এই বেলে মাটির তেপান্তরে লালকি নদীর ধারে এক বিরাট বাহিনী যেন এসে ছাউনি ফেলেছে। প্রতিদিন ভোর থেকেই সাজ সাজ রব পড়ে যায়। পরেশনাথের ডাকবাংলোতে বসে নিচের দিকে তাকালে এই কুয়াশা ঢাকা জনপদ অল্প অল্প দেখা যায়। নিঃশব্দ ষড়যন্ত্রের মতো যেন গা ঢাকা দিয়ে বসেছে, কার বিরুদ্ধে যেন সংগ্রাম ঘোষণা করেছে। সত্যি কথা, এও এক সংগ্রাম, জল, পাথর আর মাটির জড়ত্বের বিরুদ্ধে। লালকি নদীর চওড়া খাত ধরে প্রতি মুহূর্তে এক বেগময় সলিল সম্ভার গড়িয়ে উধাও হয়ে যাচ্ছে, কিন্তু তার পাশেই শুকনো নিমিয়া ঘাট যেন তৃষ্ণায় ধুঁকছে। সারা দুপুর ধরে এক নিদারুণ প্রদাহে চিকচিক করে পুড়তে থাকে নিমিয়া ঘাটের বেলে মাটির পরমাণু। কত শত বছর পার হয়ে গেছে কে জানে। শ্যাম বনভূমির শেষ অঙ্কুরটি এইখানে জল বাতাসের অনুদার চক্রান্তে মরে গেছে। মানুষের বুদ্ধি আজ বুঝতে পেরেছে, আবাদ করলে ফলত সোনা। নিমিয়া ঘাটকে আর পতিত করে রাখা উচিত নয়। লালকি নদীর খামখেয়াল শান্ত করে দিতে হবে 1000 ফুট লম্বা এক সুকঠিন কংক্রিটের বাঁধ দিয়ে। 15টি খিলান করা স্প্যান, প্রত্যেকটির সঙ্গে 50 টনের গেট ফিট করতে হবে। মৌসুমি বৃষ্টি এই লালকি নদীকে প্রতি বছর ফাঁপিয়ে তোলে। ফাল্গুনে 1000 মাইল দূরের হিমগিরির বরফ গলা জল গড়িয়ে আসে, কিন্তু সবই বৃথা হয়। এক অন্ধবেগ সব জল ভরা লুটে নিয়ে চলে যায়। নিমিয়া ঘাটের ডাঙা তার এক কণা প্রসাদ পায় না। তাই গড়ে উঠেছে বাঁধ, 8 কোটি টাকার স্কিম। দেশ বিদেশের মহাজনেরা 7 দিনের সাগ্রহে সব ডিবেঞ্চার লুটে নিয়ে গেছে। এখান থেকে উত্তরে ও দক্ষিণে টেনে নিয়ে যাওয়া হবে কম করে 7টা খাল। জরিপ হয়ে গেছে, ভূস্তর ফুটো করে অন্তঃসলিলের রহস্য জানা হয়ে গেছে। এই খাল দিয়ে লালকি নদীর জলভার চলে যাবে দিকে দিকে উর্বরতার অর্ঘ্য নিয়ে। রুক্ষ নিমিয়া ঘাট সবুজ হয়ে উঠবে। তাই মনে হয় সমস্ত পৃথিবীর মানুষ যেন এক সুমহিম সংগ্রামের আয়োজনে এক সাধারণ শত্রুর বিরুদ্ধে সমবেত হয়েছে এখানে। যুদ্ধ হবে পদার্থ জগতের বিরুদ্ধে, সমস্ত নিসর্গের ঔদ্ধত্যকে পরাজিত করে বুদ্ধির দাস করে রাখতে। এরই মধ্যে বেনেদের জু আরম্ভ হয়ে গেছে। এখানে নয়, দূর কলকাতা ও লন্ডনের এক একটি দালালি হাউসে নিমিয়া ঘাটের ভবিষ্যৎ নিয়ে ফাটকা শুরু হয়ে গেছে। বেতারে খবর বিলি হয় কাজ কত দূর এগিয়েছে, শেয়ার নিয়ে হানাহানি চলে। নতুন এক ঘোড়দৌড়ের জুয়ার আস্বাদে নিখিল বিশ্ব দালালি মস্তিষ্কের নেশা জমে এসেছে। স্ট্রাইক আরম্ভ হয়েছে। নিমিয়া ঘাটের এই সুন্দর ইষ্টাপূর্ত রূপ হঠাৎ বিভৎস হয়ে গেছে। সংগ্রামের সেই বুদ্ধির ঐক্য ঘুচে গেছে, দীপ্তি নিভে গেছে। এক আত্মবিচ্ছেদের বিষে শিবিরের শান্তি নষ্ট হয়ে গেছে। শুনলাম কন্ট্রাক্টর জ্যাকবের কয়েকজন সাহেব অফিসার, গোটা 10 ইঞ্জিনিয়ার আর বড় মামা ছাড়া ধর্মঘট করেছে। 10 দিন থেকে কাজ বন্ধ। সেদিনের ঘটনাগুলি আজও খুব স্পষ্ট হয়ে মনে পড়ে। 10 দিন ধরে সেই ময়দানবের পুরী যেন নিঝুম হয়ে রইল। চিফ ইঞ্জিনিয়ারের বাংলোর সামনে মাঠের উপর একটা গুর্খা ফৌজ এসে ডেরা নিয়েছে। সাহেবের ফুলবাগানে রোজ একটা জটলা দেখা যায়। তার মধ্যে অফিসারেরা আছে, কয়েকজন মিস্ত্রি, টান্ডেল আর সর্দারও আছে। বোধহয় মীমাংসার জন্য একটা বৈঠক বসে সেখানে। বড় মামার কাছে শুনতাম স্ট্রাইক তাড়াতাড়ি না মিটলে একটা ভয়ানক ব্যাপার হবে। আরও মিলিটারি নাকি আসছে, নতুন লোক জোগাড়ের জন্য রিক্রুটারেরা বেরিয়েছে। কি বেয়াদবার বেইমান এই মজুর মিস্ত্রি আর কেরানিগুলি! এমন ঠ্যাঙানি দিয়ে হাত পা ভেঙে এদের ছেড়ে দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোথাও কোনো আর রোজগার করবার আশা না থাকে। এখানে তো নয়ই। কলকাতার কয়েকটা খবরের কাগজকে বড় মামা কষে গালাগালি দিলেন।
এই স্ট্রাইকের খবরটা তারা এরই মধ্যে রটিয়ে দিয়েছে। শেয়ারগুলির উঠতি ভ্যালু এরই মধ্যে ইনডিফারেন্ট হয়ে পড়েছে, এরপর নামতে আরম্ভ করবে। আমারও মনে হতো এই স্ট্রাইক একটা বড় বেশি গোয়ার্তুমি। সামান্য কয়েকানা মজুরির রেটের দাবি গ্রাহ্য হয়নি বলেই একেবারে কাজটা নষ্ট করে দিতে হবে। এ কীরকম ব্যবহার? একটু কৃতজ্ঞতা নেই? এক এক সময় ভাবতে খুবই খারাপ লাগত, এত বড় একটা কীর্তি অসমাপ্ত থেকে যাবে। এত বড় একটা উন্নতির স্কিম এখানে জঙ্গলের মাঝখানে জল, বালি আর পাথরের উপর মরচে ধরে পড়ে থাকবে। কোণার্কের মন্দির দেখেছি, একটা অসম্পূর্ণতার ব্যথায় সেই মন্দিরের গায়ে ফাটল ধরে আছে, কিন্তু সেটা খুব বেশি দুঃখ দেয় না। কোণার্কের স্থাপত্য গরিমা যৌবন পর্যন্ত গড়ে উঠেছিল, তারপরই কোন এক দুর্ভাগ্যে শুধু তার রূপসজ্জা পূর্ণ করার সময়টুকু আর হয়নি। ভগ্নস্তূপ কত দেখেছি। গোয়ালিয়রের প্রান্তরে উজ্জয়িনীর গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে, কাঁটার ঝোপে ছেয়ে গেছে। দেখে তবু খুব বেশি দুঃখ হয় না। এক বৃদ্ধের কঙ্কালের মতো মনে হয়। জীবনের সব ভোগের মুহূর্ত পার হয়ে আয়ুক্রমের শেষ পরিচ্ছদে পৌঁছে তার মৃত্যু হয়েছে, এমন কিছু শোকাবহ ব্যাপার নয়। কিন্তু নিমিয়া ঘাটের ব্যারেজ, লালকি নদীর বাঁধ যদি আজ নষ্ট হয়ে যায়, তবে ভবিষ্যতের কোনো সার্ভেয়ার সত্যি দুঃখে চমকে উঠবে এই বিরাট কীর্তির শিশুদেহের এই চূর্ণাস্থি দেখে। অভিশাপ দেবে অতীতের এই মূঢ়দের, যারা এই বাঁধকে অকালে হত্যা করল, এই স্ট্রাইকওয়ালা মজুরদের। স্ট্রাইকটা আমারও ভালো লাগছিল না, একটা দুর্বুদ্ধির চক্রান্ত বলেই মনে হতো। তারপর সত্যি করে একদিন আমিও বড় মামার মতো একটা প্রতিশোধ নেবার জন্য যেন ছটফট করে উঠলাম। কারণ যে দৃশ্য দেখলাম তাতে আমার মনের মধ্যে আর ক্ষমার কোনো অবকাশ রইল না। হোক না মজুর আর কেরানি, যতই গরিব হোক না কেন, ওদের বুদ্ধিতে পাপ ঢুকেছে। দেখলাম দুটো গার্ড তিলক রায়কে কাঁধে তুলে চিফ ইঞ্জিনিয়ারের বাংলোর সামনে নিয়ে এলো। তিলকের গায়ের জামা কাপড় রক্তে ভিজে গেছে, মাথায় একটা পট্টি বাঁধা। ধর্মঘটিরাই তিলককে মেরেছে। এই সর্ববিভাগীয় ধর্মঘটে শুধু তিলক রায়ের কুলির দল যোগ দেয়নি। যোগ দেবে কেন? তিলক রায়ের দল খুশি ছিল, দিনের 6 আনা হিসেবে তারা হপ্তা পায়, মেঠাই কাপড় কেনে, দৌড়ে দৌড়ে ঘন ঘন বাড়ি যায়, ছেলে মেয়েদের দেখে আসে, বাড়ি থেকে পুঁটুলি বেঁধে চিড়ে নিয়ে আসে। কাজ করতে করতে যখন একটু জিরে নেবার ইচ্ছে হয়, তখন শাল পাতা ভেঙে ঠোঙা তৈরি করে নেয়। লালকি নদীর বালি খুঁড়ে পরিষ্কার ঠান্ডা জল বার করে। খেতে খেতে অদ্ভুত একটা তৃপ্তির তোয়াজে ওরা নিজেরাও যেন চিড়ের মতো ভিজে যায়। তিলক রায়ের দল এই মজুরির দাবির লড়াইয়ে সামিল হয়নি। সিঁটি বাজবার সঙ্গে সঙ্গে ওরা ঠিক নিয়ম মতো কোদাল নিয়ে কাজে নেমে পড়ে। কোম্পানির গার্ডরা আর একটা লোককে ধরে নিয়ে এলো। একে আমরা আগে কখনো দেখিনি। ভদ্রলোকের ছেলে, বয়স 24-25-এর বেশি হবে না, চোখে চশমা আছে, গায়ে খদ্দরের চাদর। চিফ ইঞ্জিনিয়ার বললেন, তুমি কে হে জেন্টলম্যান, কোত্থেকে এসেছ? যুবকটি উত্তর দিল, আমি ডাক্তার, হোমিওপ্যাথিক চিকিৎসা আমার পেশা, এখানে আমার বহু পেশেন্ট আছে। চিফ ইঞ্জিনিয়ার বললেন, আমাদের এখানে বুঝি ডাক্তার নেই? তুমি এখানে ট্রেসপাস করতে এসেছো কেন? আপনি চিফ জাস্টিস নন যে আমার বিচার করতে আরম্ভ করেছেন। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে পুলিশে খবর দিন। আদালতেই বিচার হবে আমি ট্রেসপাস করেছি কিনা। চিফ ইঞ্জিনিয়ার একটা বেত দেখিয়ে বললেন, আপাতত এইটাই হলো আদালত, এখানে দাঁড়িয়ে অঙ্গীকার করো আর কখনো আমার এলাকায় ঢুকবে না। আমার রোগী আমি দেখতে আসবই। অলরাইট। ডাক্তারকে গার্ডেরা ধরে কোথায় নিয়ে গেল বুঝলাম না। সমস্ত দিন একটা আশঙ্কায় গায়ে কাঁটা দিতে লাগল। সন্ধ্যাবেলা বড় মামাকে বললাম, কি ব্যাপার বড় মামা? ওই ছেলেটাই স্ট্রাইক বাঁধিয়েছে। রাত্রিবেলা একটা গণ্ডগোলের শব্দে ঘুম ভেঙে গেল। বড় মামাকে একটা চাপরাশি ডাকতে এলো।
মজুরেরা ইঞ্জিনিয়ার সাহেবের বাংলো ঘিরে ফেলেছে, ইট পাথর ছুটছে, থেকে থেকে সেই ক্ষিপ্ত জনতা হুঙ্কার ছাড়ছে, ডাক্তারবাবুকে ছোড় দো। বড় মামা গিয়ে চিৎকার করে জনতাকে আশ্বাস দিলেন, ডাক্তারবাবু আমার কাছে আছে, ভালো আছে, তাকে ছেড়ে দেওয়া হবে, বিশ্বাস করো। মাঠের দিক থেকে গুর্খা ফৌজের বিউগলের শব্দ শোনা গেল। বড় মামা হাত জোড় করে জনতাকে বললেন, ডাক্তারবাবুর জন্যে আমি তোমাদের কাছে জামিন রইলাম, আমার কথা শোনো, এক্ষুনি সরে পড়ো সব। ইঞ্জিনিয়ার সাহেবের বাংলোর ফটকটা আর কয়েকটা ফুলের টব ভেঙে দিয়ে ধর্মঘটি জনতা একটু মনের ঝাল মিটিয়ে সরে গেল। অনেক রাত্রি পর্যন্ত একটা মানসিক উত্তেজনায় ঘুম আসেনি। সকালবেলা একটু উঠতে দেরি হল। একটা খবর শুনেই কিন্তু মনটা হালকা হয়ে গেল। স্ট্রাইক মিটে গেছে। বড় মামা সালিশি করে সব নিষ্পত্তি করে দিয়েছেন। 4 আনা নয়, মজুরির রেট 2 আনা বাড়িয়ে দেয়া হয়েছে। ডাক্তারবাবু প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আর কখনো এদিকে আসবেন না। ধর্মঘটি মজুরদের আরেকটি দাবি স্বীকৃত হয়েছে, তিলক রায়ের কুলির দল নতুন রেটে মজুরি পেতে পারবে না, তারা আগে যা পাচ্ছিল তারা তাই পাবে। চিফ ইঞ্জিনিয়ার এই শর্ত মেনে নিয়েছেন। তিলক রায় লোকটা আর তার ভাগ্যটা চিরকালই হেঁয়ালির মতো। এইখানে একটু দুঃখ রয়ে গেল। আমাদেরই ছেলেবেলার ভাট তিলক রায়, ওরে মনের সঙ্গে আমাদের একটা আত্মীয় ছিল, তাই বড় মামার ব্যবস্থাটা ন্যায়োচিত মনে হল না। বড় মামা আমার আপত্তি শুনে হেসে ফেললেন, তিলকটা একটা গবেট, ঠিক হয়েছে। বাঁধের কাজ জোরে এগিয়ে চলেছে। বর্ষার আগেই পিলারের কাজ শেষ করে ফেলতে হবে। চিফ ইঞ্জিনিয়ার একটু ব্যস্ত হয়ে পড়েছেন। শুনলাম নতুন একটা এক্সকাভেটর এসেছে। বড় মামা খুব প্রসন্ন, শেয়ারের দাম বাড়ছে। কদিন পরেই তিলক রায় এসে মুখ ভার করে বলল, বড়বাবু, আমাদের সবাইকে বরখাস্ত করা হয়েছে। হ্যাঁ, তোমাদের আর দরকার নেই, নতুন মেশিন এসে গেছে, এখন ফালতু লোক ছেঁটে ফেলতে হবে। আমরা তো মাত্র এই কটি দেশি কুলি, সবারই কাজ রইল, শুধু আমাদেরই থাকবে না কেন বড়বাবু? ওরে বাবা, তোর মতো 4000 গেঁয়ো কুলির কাজ করে দেবে ওই একটা এক্সকাভেটর। তারপর তোদের কত রকমের মর্জি আছে, স্ট্রাইক করবি, ঘুমোবি, ছুটি চাইবি, কিন্তু এক্সকাভেটর তা করে না। তাকে বিশ্বাস করা যায়, তোদের করা যায় না। যতদিন দরকার ছিল ততদিন ছিলি, এইবার তোমাদের ছুটি। আমরা তো কখনো স্ট্রাইক করিনি বড়বাবু। করতে পারিস তো, হঠাৎ মতিচ্ছন্ন হতে কতক্ষণ? তিলক রায়কে দেখতাম সমস্ত দিন ছোটাছুটি করে বেড়ায়। ইঞ্জিনিয়ার সাহেবের বাংলোর বাইরে বটগাছটার ছায়ায় সকাল বিকেল বসে থাকত তিলক। বড় সাহেবের কাছে একবার ধর্ণা দেবে, এই তার উদ্দেশ্য। আর একদিন তিলক এসে বড় মামার কাছে প্রায় কেঁদে পড়ল, বড়বাবু, আজ আমাদের চাকতি আর কোদাল কেড়ে নিয়ে গেল। তা মিছিমিছি পড়ে আছিস কেন তোরা? কতবার তো তোকে বলেছি এবার তোদের চলে যাওয়া উচিত। ঘরে গিয়ে ক্ষেত খামার দেখ, একদিন তো যেতেই হতো। বিনা দোষে কোম্পানি আমাদের সর্বনাশ করে দিল বড়বাবু। কি বলছিস তিলক? তোরাই তো ভবিষ্যতের রাজা। এই খালগুলি দিয়ে যখন জল ছুটতে আরম্ভ করবে, তখন তোদের জমির দাম কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারছিস? তোদের মাটিকে কোম্পানি যে সোনা করে দিল রে মূর্খ। তিলক আর মাত্র একদিন এসেছিল। সেদিন ধাওড়া খালি করে দেবার জন্য ওদের উপর অর্ডার হয়েছে। জোলা কুলিরা প্রায় সবাই তখন এলাকা ছেড়ে গাঁয়ের পথে মেলা দিয়েছে। কুর্মীরা কিছু রয়ে গেছে। ধাওড়ার সামনে একটা পাকুড় গাছের তলায় একটা পাঁঠা বলি দিল কুর্মীরা। মাংস রাঁধল, হাঁড়ি ভরে ভরে পচাই মদ কিনে আনল। দুপুর থেকেই মাদল পিটিয়ে বিদায় উৎসবকে মাতিয়ে তুলল। রাত্রিবেলা গার্ডদের চিৎকার, দৌড়াদৌড়ি আর জলস্রোতের শব্দে আবার একটা অতিপ্রাকৃত কোনো কাণ্ড ঘটছে মনে হল। বড় মামা বেরিয়ে গেলেন, জেগে বসে আছি। প্রায় শেষ রাত্রে বড় মামা ফিরলেন। বড় মামা বললেন, তিলক রায় খতম। কি হলো? বারুদ দিয়ে একটা পিলার ব্লো করে দিয়েছে তিলক।
বাঁধের একটা সাইডে ভয়ানক জলের চোট এসে লাগছে। আজ সারা রাত কাজ হবে। তিলক কোথায়? মরে পড়ে আছে, একেবারে থেঁতলে গেছে। ভাট তিলক রায়ের জীবনী এইখানে শেষ। ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্পর্কে প্রবন্ধ লিখতে গিয়ে আজ এতদিন পরে তিলক রায়ের কথা প্রথমে মনে পড়ে গেল। ভাট তিলক যেন সত্যি ইতিহাসের প্রেতের মতো, যক্ষের মতো অতীতের যত অভিমান পাহারা দিত, বহুরূপী হয়ে আমাদের বর্তমানকে ব্যঙ্গ করত। ভবিষ্যৎকে সে সইতে পারল না। তার সংশয়টাকে শেষ পর্যন্ত সে চরম সত্য বলে জেনে গেল। তিলক রায় যেন সেই প্রচণ্ড বন্য আত্মা, ক্যাপিটাল আর ইন্ডাস্ট্রির কলের মারের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করে যে ফুরিয়ে গেল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সুবোধ ঘোষের লেখা ভাট তিলক রায়। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।